ভারতবর্ষ কি নতুন সংবিধান পেতে চলেছে? আজকে বিভিন্ন বিজেপির সাংসদ এবং এই 2024-এ লোকসভার বিজেপির সাংসদ নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের অনেকের মুখেই বা তাদের কথাবার্তা শুনে সেরকমই के लिए हमें संवैधानिक बदलाव करने पड़ते हैं। अगर संविधान के अंदर हमें कोई बदलाव करना होता है तो आप में से कई लोग जानते हैं कि उसके लिए दोनों जो हमारे सदन है, लोकसभा और राज्यसभा, दोनों की उसके अंदर अमल चाहिए। सरकार तो 272 पे भी बन जाती है, लेकिन 272 की सरकार संविधान में संशोधन नहीं करती। उसके लिए 2/3 बहुमत से अधिक चाहिए या नया संविधान बनाना। এই যে বিজেপি স্লোগান দিচ্ছে আপকে বার 400 পার, যদিও সারা ভারতবর্ষের সাধারণ মানুষ এবং বিরোধী রাজনৈতিক দলেরা বলছে 400 কেন, তারা 200-তে পৌঁছাবে না। কিন্তু তারা কেন বলছে তো 400? এবং বিভিন্ন রাজ্যের যারা নির্বাচিত সাংসদ ছিলেন বা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের কথা থেকে একটা পরিষ্কার বার্তা পাওয়া যাচ্ছে যে 2/3 মেজরিটি নিয়ে যদি ক্ষমতায় বসতে পারে, আজকে সংবিধান পরিবর্তন করতে গেলে 2/3 ওপরে মেজরিটি লাগে। বিজেপি সেই লক্ষ্যই এগোচ্ছে যে তারা সংবিধান পরিবর্তন করার লক্ষ্যে এগোচ্ছে। তাদের নেতাদের কথা 410 अगर पूरा 410 रहेगा अपना तो आपा जो छावेगा जो संविधान में संशोधन आपा कर पाएगा। সংবিধান তো অনেকবারই সংশোধিত হয়েছে না, আমি সংশোধনের কথা বলছি না, বা বিজেপি নেতারাও তাদের ভাষণে সে কথা বলছে না। একেবারে সংবিধান পরিবর্তনের কথাই তারা বলছে যে সময়ের সঙ্গে পাল্টাতে হয়। ভারতীয় সংবিধানেরও পরিবর্তনের সময় এসছে, তাদের বক্তব্য থেকে আমরা দেখতে পাচ্ছি। আজকে রামায়ণের বিখ্যাত রামের চরিত্রে যে অরুণ গোবিল অভিনয় করেছিলেন তিনি তো পরিষ্কার বলছেন যে প্রয়োজন, এখন সময়ের দাবি সংবিধান নতুন করে चेंजेस हुए हैं धीरे धीरे, है ना। तो वो चेंज करना जो है वो प्रगति की निशानी होती है, उसमें कोई खराबात नहीं होती, क्योंकि परिस्थितियां उस वक्त की कुछ और थी, आज की परिस्थितियां कुछ और हैं। अगर उसके हिसाब से अगर कोई चेंज उसमें करना है तो उस, और संविधान को एक व्यक्ति की मर्जी से तो होता नहीं है चेंज, है ना। सबकी सर्वसम्मति। আজকে ইতিমধ্যে বিজেপি সংবিধানে অনেক সংশোধন এনেছে। আজকে গণতন্ত্র সত্যিকারের প্রশ্নের মুখে যেভাবে সংবাদ মাধ্যম এবং বিচার ব্যবস্থার এক অংশ আর সরকারের যারা হাত পা, অর্থাৎ সেই স্বশাসিত সংস্থা সিবিআই, ইডি থেকে আরম্ভ করে বিভিন্ন সংস্থা যেভাবে বিরোধীদের বিরুদ্ধে কাজে লাগানো হচ্ছে, তাদের গণতন্ত্র সত্যি প্রশ্নের মুখে। আর ভারতবর্ষে যে ধর্মনিরপেক্ষতা বলে কথাটা ছিল বা আমাদের সংবিধানের মূল স্তম্ভ যেটা ছিল ধর্মনিরপেক্ষতা, এই সিএএ সারা দেশ জুড়ে লাগু হওয়ার পরে শুধুমাত্র মুসলমান ধর্মে অত্যাচারিত যারা তারা আশ্রিত হবে না, অর্থাৎ একটা ধর্মকে বাদ দিয়ে সংবিধানকে সংশোধন করা হলো মানে সংবিধানের ধর্মনিরপেক্ষতা সেটা যৌক্তিকতার আছে কিনা, বা সংবিধানের মূল স্তম্ভ যে ভারতীয় সংবিধান ধর্মনিরপেক্ষতা ছিল সেটাই সিএএ এর পরে কতটা বাস্তবে সত্যি সেটা একটা বড় প্রশ্ন। নরেন্দ্র মোদী থেকে আরম্ভ করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পর্যন্ত প্রত্যেকে বারংবার তাদের ভাষণে বা তাদের আচরণে যেভাবে বুঝিয়ে দিচ্ছেন যে ভারতবর্ষকে আগামী দিনে হিন্দু রাষ্ট্র ঘোষণা করতে গেলে নতুন করে সংবিধানের প্রয়োজন। আর তাদের নেতৃত্বরাও কিন্তু বারংবার সেই কথা বারবার বলছে যে 2/3 মেজরিটি নিয়ে এলেই হয়তো সংবিধান পরিবর্তন করে আরএসএসের যে এজেন্ডা সেই এজেন্ডাকে এখানে পূরণ করা হবে, অর্থাৎ ভারতকে আগামী দিনে হয়তো হিন্দু রাষ্ট্র বলে ঘোষণা করা হতে পারে। সেই সঙ্গে বহু গণতান্ত্রিক অধিকার ভারতীয় সংবিধান যেটা ভারতবর্ষের নাগরিকদের দিয়েছে সেগুলো যারা বলছেন যে ইডি সিবিআইকে নিয়ে সত্যিকারের হয়তো কেন্দ্র সরকার একটু বাড়াবাড়ি করছে না, এটা শুধু নির্বাচনে জিতে আসার জন্য নয়। ওই যে বললাম 2/3 মেজরিটি নিয়ে জিতে আসার জন্য বিরোধীদের দোষ আমরা করছি যে দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নিন না। কে বারণ করেছে? সারা ভারতবর্ষের সাধারণ মানুষ খুশি হবে যদি কোনো সরকার সত্যিকারের দুর্নীতিগ্রস্ত লোকেদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। কিন্তু বারংবার দেখেছি যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, সে পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র থেকে শুরু করে সারা দেশে, একেবারে আসাম থেকে শুরু করে সারা দেশে, যদি দুর্নীতির বিরুদ্ধেই অভিযান হবে তাহলে যাদের বিরুদ্ধে বিজেপি দুর্নীতির অভিযোগ করছে তারা যখন বিজেপিতে গিয়ে জয়েন করছে তাদের বিরুদ্ধে সমস্ত তদন্ত ধামাচাপা পড়ে যাচ্ছে, বরং পুরস্কার হিসেবে তারা বিজেপি কিংবা সেই রাজ্যের সরকারি পদে বড় বড় জায়গা পাচ্ছে। কাজে দুর্নীতির বিরুদ্ধে অভিযান এই কথাটা ভারতবর্ষের সাধারণ মানুষ এবং বিরোধী রাজনৈতিক দলগুলো তাদের প্রশ্ন, তাদের কার্যকলাপও প্রশ্নের মুখে। আজকে যেভাবে বিজেপি নেতারা উস্কানিমূলক ভাষণ দিচ্ছে, বিশেষ করে প্রধানমন্ত্রী সহ নির্বাচন কমিশনকে বারংবার অভিযোগ করে কোনো বিজেপির নেতাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না, বরং বিজেপিকে একতরফাভাবে সুবিধা পেয়ে যাবে এইরকম সিদ্ধান্তগুলো নির্বাচন কমিশনকে আমরা সাম্প্রতিককালে যে সমস্ত সাধারণ মানুষ বা সাধারণ ভোটার যারা বলছেন আমরা রাজনৈতিক কচকচানিতে থাকি, আজকে সাধারণ মানুষদেরও বলি যে কেউ কিন্তু সুরক্ষিত নয়। বিজেপি এমনভাবে একটা দেশ তৈরি করার চেষ্টা করছে যেখানে বিজেপি এবং তাদের পরিচালনা যারা করবে, অর্থাৎ বিজেপি দলটাকে যে বা যারা পরিচালনা করবে, আজকে কোনোভাবে তাদের বিরুদ্ধে যারা সত্যি কথা বলবে কিংবা তাদের বিরুদ্ধে যারা অভিযোগ আনবে কিংবা তারা অন্যায় করলে সেটা চোখে আঙুল দিয়ে যারা দেখিয়ে দেবে তাদেরকেই মুখ বন্ধ করে দেওয়ার একটা প্রচেষ্টা কিন্তু চলছে। নির্বাচনী প্রচারে গিয়ে রাজস্থানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্য রাখলেন সারা দেশ নিয়ে হইচই করছে যে সাম্প্রদায়িক বক্তব্য, নির্বাচন কমিশনে অভিযোগও জানিয়েছে।
নির্বাচন কমিশন যদি এখন অবধি কোনো ব্যবস্থা নেয়নি, সেই কারণেই তো প্রশ্ন যে নির্বাচন কমিশন সত্যি কি নিরপেক্ষ। আমি ওই মুসলিমদের বিদ্বেষ বা মুসলিমদের বিরুদ্ধে বক্তব্যের কথা বলছি না। প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্যে ফুটে উঠছে আগামী দিনে ভারতবর্ষের সাধারণ নাগরিকরাও কি আদৌ সুরক্ষিত। কারণ প্রধানমন্ত্রী যদি শুধু মুসলিমদের বিরুদ্ধে বলতেন, এটা তো বিজেপির এজেন্ডা, এটা আরএসএসের এজেন্ডা, যে হিন্দু ধর্মকে প্রমোট করতে হবে, আজকে উগ্র হিন্দুত্ববাদ ভারতবর্ষের মানুষের উপর চাপিয়ে দিতে হবে, ভারতবর্ষের উপর চাপিয়ে দিতে হবে, এটা আমরা দেখে দেখে অভ্যস্ত। কিন্তু প্রধানমন্ত্রী মুসলিম বিদ্বেষ ভাষণের মধ্যে একটা সুচতুরভাবে একটা কথা বলে গেলেন, যেটার কারণে আমরা বেশি আতঙ্কিত, বা আজকের এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরা, একটু ভেবে দেখবেন। উনি কিন্তু আরবান নক্সালিজমের কথা বললেন। আমি ভিডিও শুরুতেই বলছি, কোনো হিংসাত্মক আন্দোলনকে আমি কিংবা আমরা প্রমোট করি না, বা আমরা সেই কমিউনিজমের নামে একনায়কতন্ত্র কিংবা বন্দুকের নলই ক্ষমতার উৎস, এই কথাটাও যেমন আমরা বিশ্বাস করি না, তেমন নকশালদের ওই উগ্র অস্ত্র নিয়ে আন্দোলন করা, হিংসাত্মক আন্দোলন, সেটাতেও যেমন বিশ্বাস করি না। আবার হিন্দুত্বের নামে, উগ্র হিন্দুত্ববাদের নামে একটা ভারতবর্ষের এক শ্রেণীর মানুষকে অত্যাচার করা কিংবা অস্ত্র নিয়ে তাদের উপর জয় শ্রীরাম ধ্বনি দিয়ে ঝাঁপিয়ে পড়া, সেটাকেও আমরা সমর্থন করি। अर्बन नक्सल की सोच, मेरी माताओं बहनों, ये आपका স্বাভাবিকভাবে ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক একজন মানুষ হিসেবে, গণতন্ত্র প্রেমী হিসেবে আজকে প্রধানমন্ত্রীর কথা থেকে আশঙ্কা প্রকাশ করছে এই কারণে, উনি যে শহুরে নক্সালিজমের কথা বললেন, অর্থাৎ আরবান নক্সালদের কথা বললেন, কি বলতে চাইলেন উনি? যেভাবে সাধারণ মানুষ, ভারতবর্ষ 90% উপর সম্পদ 10% লোকের হাতে চলে গেছে, অর্থাৎ পুঁজিপতিদের বিরুদ্ধে বা পুঁজিবাদের বিরুদ্ধে ভারতবর্ষের নিচুতলার মানুষরা আজকে যখন প্রতিবাদে সোচ্চার, আজকে যখন কৃষি পণ্য ভারতবর্ষের অভিজাত কিছু শিল্পগোষ্ঠীর হাতে চলে না যায়, তারা যাতে সেটা নিয়ে মনোপলি না করতে পারে, সারা ভারতবর্ষ জুড়ে কৃষকরা আন্দোলনে। আজকে 8 ঘন্টার শ্রম কেড়ে নিয়ে 12 ঘন্টার শ্রম দিতে হবে, এই শ্রম আইন যখন আসছে, সারা ভারতবর্ষের শ্রমিকরা যখন ক্ষেপে, তখন পুঁজিপতিদের বিরুদ্ধে কথা বললে আপনার গায়ে যদি ওই আরবান নক্সালিজমের স্ট্যাম্পটা বসিয়ে দেওয়া হয়, অর্থাৎ আপনি শহুরে নক্সালবাদ কিংবা তাদের সমর্থনকারী, এটা বসিয়ে আপনাকে যদি গ্রেপ্তার করা হয়, সাম্প্রতিককালে আমরা দেখেছি বহু সমাজকর্মী, বহু সাংবাদিক, বহু ডাক্তার, তাদেরকে একই অভিযোগে কিন্তু গ্রেপ্তার করে বছরের পর বছর, মাসের পর মাস জেলবন্দি করে রাখা হয়েছে। কেউ কেউ জামিনে মুক্ত, কেউ কেউ এখনও জেল খাটছে। আজকে মাননীয় নরেন্দ্র মোদীর মুখে এই আরবান নক্সালিজম, অর্থাৎ শহুরে নক্সালরা সমস্ত পুঁজিপতিদের সোনাদানা কেড়ে গরিবদের মধ্যে বিলিয়ে দেবে, আপনাদের কারোর মঙ্গলসূত্র সুরক্ষিত নয়, এই ভাষণটা থেকে কিন্তু আতঙ্কের জন্ম নিচ্ছে যে 2024-এর নির্বাচনের পরে তারা সংবিধান পরিবর্তন করে কি এটা প্রতিপন্ন করতে চাইছেন যে তাদের যে বন্ধুরা, যে বিএসএনএল 80,000-এর ওপর টাওয়ার ছিল, সেই বিএসএনএল সারা দেশ জুড়ে ফাইবার অপটিকের জাল বিছিয়ে ফেলেছিল, ফাইবার অপটিকের তার বেছানো ছিল, 4G যদি বিএসএনএলকে দেওয়া হতো কেউ টেক্কা পেত না, সেই বিএসএনকে শুইয়ে দিয়ে 2014-র পর থেকে জিওর উত্থান, আজকে 3G 4G করে জিওকে 5G দিয়ে দেওয়া হলো, আর বিএসএনএল রুগ্ন প্রায়। এর বিরুদ্ধে, অর্থাৎ পুঁজিবাদীদের প্রমোট করা বা পুঁজিবাদীদেরকে আরও বড়লোক করার বিরুদ্ধে কথা বলার বা মুখ বন্ধ করার যে আইনটা ভবিষ্যতে তারা আনতে চাইছেন বা আনবেন বলে ঠিক করেছেন, 2/3 মেজরিটি পেলেই এই আইনগুলোর পরিবর্তন করা হবে বলে মনস্থির করে ফেলেছেন বলে আমাদের মনে হচ্ছে। তাই যারা হাসছেন যে বিভিন্ন রাজ্যে দুর্নীতির নামে সেই সব রাজ্যের নেতা মন্ত্রীরা জেল খাটছে, এখনও বলছি যদি সত্যতা থাকে 1000 বার জেল খাটুক, কারোর কোনো আপত্তি নেই, কিন্তু বিরোধীদের দমন করানোর নামে আজকে সাধারণ মানুষ, যারা তথাকথিত সংবাদ মাধ্যম যেগুলোকে আগেই কিনে বসে আছে, যে সংবাদ মাধ্যম কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে, আজকে সেই সব সংবাদ মাধ্যম এইসব খবর দেখে যারা হাসছেন আর বলছেন ভালো হয়েছে, তারা কি সুরক্ষিত? কারণ আগামী দিনে যেভাবে নিত্যপণ্য জিনিসপত্রের দাম বাড়ছে, দৈনন্দিন জিনিসপত্রের দাম, পেট্রোল ডিজেলের দাম বিনা কারণে বাড়ছে, অর্থাৎ পুঁজিবাদীরা সমস্ত ব্যাপারটাকে নিয়ন্ত্রণ করবে আগামী দিনে, আর তার বিরুদ্ধে কথা বললেই আপনি শহরে নকশাল এই তকমা আপনাকে লাগিয়ে দিয়ে জেলে ভরা হবে, সেই ব্যবস্থা আসছে না। সে কারণেই আরও একবার বলবো, বারংবার এই কথাটা বলছি, 2024 এই লোকসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন, যে আগামী দিনে ভারতবর্ষের সাধারণ মানুষের কথা বলার অধিকার থাকবে কিনা, কৃষকরা যে আন্দোলন করছে সেই আন্দোলন করার অধিকার থাকবে কিনা, শ্রমিকরা যে আন্দোলন করছে সেই আন্দোলন করার অধিকার থাকবে কিনা, আগামী দিনে ব্যাংকের চাকরিগুলো সুরক্ষিত কিনা, বিএসএনএল-এর যারা ভুগছে অথচ মায়না পাচ্ছেন তাদের মায়নাটা কন্টিনিউ হবে কিনা, তারা থাকবেন কিনা, ভারতীয় রেল সরকারি থাকবে কিনা, ভারতীয় জীবন বীমা নিগম সরকারি থাকবে কিনা, আজকে ভারতবর্ষের সরকারি সংস্থাগুলো যারা চাকরি করছেন তাদের চাকরিগুলো সুরক্ষিত থাকবে কিনা, সেটা ঠিক করার নির্বাচন। আজকে আগামী দিনে আপনার ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষিত থাকবে কিনা, আসতে পারে এই সংবিধানটা সুরক্ষিত থাকবে তো, এই সংবিধান পাল্টে ভারতবর্ষে নতুন সংবিধান রচিত হবে না তো। আজকে 2024 এই সমস্ত এজেন্ডাগুলো ঠিক করার নির্বাচন। কাজে ভোটটা দেওয়ার আগে একবার নিজের কথা ভাববেন, নিজের ভবিষ্যতের প্রজন্মর কথা ভাববেন, ভারতবর্ষের সংবিধানটা আদৌ সুরক্ষিত থাকবে কিনা সেটা ভাববেন।